হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো। তো পলিটিক্যাল সায়েন্সের আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে ভারত শাসন আইন, যেটা হয়েছিল 1935 সালে। ঠিক আছে, তো এই ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপ রয়েছে, যেটা হচ্ছে পিস্টিকল এডুকেশন বলে। এই অ্যাপটা ডাউনলোড করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা যুক্ত হতে পারো। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো, ভারত শাসন আইন যেটা হয়েছিল 1935 সালে, জে.সি. জোশীর এত সালে 1935 সালে ভারত শাসন আইনকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ইট শুড বি ট্রিটেড অ্যাজ দ্য লাস্ট পলিটিক্যাল গিফট অফ দ্য ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। মানে হচ্ছে ব্রিটিশ দ্বারা ভারতকে দেওয়া হচ্ছে লাস্ট, এটা হচ্ছে গিফট, যেটা বর্তমান ভারতের সংবিধানের রূপরেখা বহুলাংশে এই আইনের পটভূমিতে রচিত করা হয়েছে। ঠিক আছে, তো এই আইনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমত যেটা হচ্ছে কি কেন্দ্রে দ্বৈত শাসন। ঠিক আছে, প্রথম যে এর বৈশিষ্ট্য বা এর গুরুত্বটা রয়েছে, দেখো কি 1919 সালে ভারত শাসন আইনে প্রদেশের ক্ষেত্রে দ্বৈত শাসনের কথা বলা হয়, কিন্তু 1935 সালে ভারত শাসন আইনে প্রদেশের দ্বৈত শাসনকে সরিয়ে রেখে কেন্দ্রে দ্বৈত শাসনের কথা বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রথমে বলা হয়েছিল 1919 সালে, যেটা হচ্ছে ভারত শাসন আইন যখন ইসে করা হয়, তখন প্রদেশের মধ্যে দ্বৈত শাসনটা দেওয়ার জন্য কথা বলা হয়েছিল, কিন্তু 35 সালে যে ভারত শাসন আইনটা শুরু হয় বা চালু করা হয়, সেখানে প্রদেশে যে দ্বৈত শাসনটা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয় এবং কেন্দ্রে সেই দ্বৈত শাসনটা নেওয়ার জন্য কথা বলা হয়। কেন্দ্রীয় শাসন বিভাগীয় ক্ষমতাকে দুভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে সংরক্ষিত এবং হস্তান্তরিত। ঠিক আছে, একটা শাসন ভাগ ছিল সংরক্ষিত, যেটা কখনোই চেঞ্জ করা যেত না, আর একটা হচ্ছে হস্তান্তরিত। সংরক্ষিত বিষয়গুলি যেটা হচ্ছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র ইত্যাদি, এইখানে কি হয়, ক্ষমতা গভর্নর জেনারেলকে দেওয়া হয় এবং হস্তান্তরিত ক্ষমতার ক্ষেত্রে গভর্নর জেনারেলের যুক্তরাষ্ট্রীয় আইনসভার সকল মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করেন। ঠিক আছে, তো যেই ক্ষমতাটা হলো যেটা সংরক্ষিত ক্ষমতা, শুধুমাত্র গভর্নর জেনারেলের হাতে থাকে। আচ্ছা, দ্বিতীয় নম্বর হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। 1935 সালের ভারত শাসন আইন অনুসারে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে বা করা হয়, যার উচ্চ কক্ষের নাম হলো রাজ্য পরিষদ এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আইনসভা। আবার এই আইন অনুসারে প্রদেশগুলিতেও আইনসভা গঠিত করা হয়। 6টি প্রদেশ, যেমন বাংলা, বিহার, আসাম, উত্তরপ্রদেশ, বোম্বাই এবং চেন্নাই, এখানে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়ে থাকে এই 6টা প্রদেশের মধ্যে। আচ্ছা, 3 নম্বরে কি দুই ধরনের সরকার গঠন। ভারত শাসন আইনটিতে এদেশে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ পরিলক্ষিত হয়, যা ভারতকে রাজনৈতিকভাবে দুভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে দেশীয় রাজ্য এবং ব্রিটিশ রাজ্য। ফলে এই ধরনের যুক্তরাষ্ট্রে দু ধরনের সরকারের কথা বলা হয়, কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে, দেখো ক্ষমতা বন্টন কি আছে। এই আইনের 7ম তালিকায় 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টনের ব্যবস্থা করা হয়, যেটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা 1 নম্বর, তারপরে প্রাদেশিক তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকায় 51টি বিষয় থাকে, রাজ্য তালিকায় থেকে 55টি এবং যুগ্ম তালিকায় যেটা ওটা হলো 36টি বিষয় এই
তালিকার অন্তর্ভুক্ত করা হয়, আর বাকি যেই অবশিষ্ট ক্ষমতা যা তুলে দেওয়া হয় গভর্নর জেনারেলের হাতে। আচ্ছা, এরপরে রয়েছে কি যুক্তরাষ্ট্রীয় আদালত। এই আইন একটি যুক্তরাষ্ট্রীয় আদালতের ব্যবস্থা করা হয় এবং এই আদালতের ক্ষমতা মূল এলাকা এবং আপিল এলাকা দুটো আলাদা ভাগে বিভক্ত করা হয়। ঠিক আছে, এই আদালতে মূল এলাকা এবং আপিল এলাকা দুটো ভাগে বিভক্ত করা হয়। সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং রক্ষক হিসেবে এই আদালতের ভূমিকা হলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে রয়েছে প্রাদেশিক স্বাতন্ত্র্য। কি আছে দেখো, এই আইনে প্রাদেশিক শাসনের ক্ষেত্রে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে প্রাদেশিক স্বাতন্ত্র্যের নীতি গ্রহণ করা হয় বা গৃহীত হয়। আচ্ছা, তারপরে রয়েছে 7 নম্বরে যে গভর্নর জেনারেলের ক্ষমতা এবং পদমর্যাদা কি রয়েছে। দেখো, এই আইনের কেন্দ্রে প্রতিরক্ষা, পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ সংরক্ষিত বিষয়গুলি গভর্নর জেনারেলের হাতেই রাখা হয়েছিল। ঠিক আছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রের মধ্যে সমস্ত ক্ষমতা গভর্নর জেনারেলের হাতে রাখা হয়, বাকি বিষয়গুলি যেগুলি হস্তান্তরিত বিষয় সেগুলোর ক্ষেত্রে গভর্নর জেনারেলের মন্ত্রীদের পরামর্শক্রমে কাজ করবেন। এছাড়া কতগুলি বিষয় গভর্নর জেনারেল নিজেও নিজের বিবেচনা অনুসারে ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পেতেন। ঠিক আছে, নিজের বিবেচনা অনুসারে সেই ক্ষমতাগুলো তিনি প্রয়োগ করতেন। তো এই ভারত শাসন আইনের কিছু সমালোচনাও রয়েছে। দেখো কি, প্রথম নাম্বার কি, সমালোচকদের মতে 1935 সালের ভারত শাসন আইনে প্রস্তাবিত প্রচলিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ঠিক আছে, প্রচলিত যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেটা প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ ছিল না, অনেক ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা গিয়েছিল। অনেকের মতে 1935 সালে যে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার কথা বলা হয়েছিল, কিন্তু পরাধীন দেশে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গঠন করা কিছুটা অসম্ভব হয়ে দাঁড়ায় বা অসম্ভব ছিল। 3 নম্বর, সমালোচকদের মতে ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আড়ালে ভারতকে একটি এককেন্দ্রিক এবং স্বৈরতন্ত্রী ব্যবস্থায় পরিণত করতে উদ্যোগী হয়েছিল। এবং 4 নম্বরে, দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ স্বার্থ দ্বারা পরিচালিত হতো বলে দেশীয় রাজ্যগুলির প্রতি পক্ষপাতমূলক নীতি গ্রহণ করত এবং ব্রিটিশ সরকার বলে মনে করত সমালোচকেরা। ঠিক আছে, 5 নম্বর, এই আইন গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের সমাবেশ বলে মনে করতেন সমালোচকরা। ঠিক আছে, এই আইন সমালোচকরা বলে মনে করতেন যে এখানে গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র দুটো একসাথে করা হয়েছে, কারণ একাধারে প্রদেশগুলির শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক এবং দেশীয় রাজ্যগুলির শাসন ব্যবস্থা ছিল স্বৈরতান্ত্রিক। আচ্ছা, তারপরে 6 নম্বর আছে, এই আইনে ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্রিকতা পরিলক্ষিত হয়। ঠিক আছে, ক্ষমতা বন্টন করার জন্য বা ক্ষমতা বন্টনে কেন্দ্রিকতা পরিলক্ষিত করা হয়, কারণ অবশিষ্ট সকল ক্ষমতা গভর্নর জেনারেলের হাতেই তুলে দেওয়া হয় এই আইনের মাধ্যমে। সমালোচকদের মতে প্রদেশগুলিতে দায়িত্বশীলতার নীতি কার্যকর হয়নি এবং 1935 সালে যে ভারত শাসন আইন ছিল, এই আইনের অনুসারে প্রাদেশিক শাসন ব্যবস্থায় গভর্নরের অস্বাভাবিক প্রাধান্য স্বীকার করা হয়েছিল। তো এটা ছিল যা সমালোচকদের মতে এই সমস্ত। তো বহু বিরূপ সমালোচনা থাকা সত্ত্বেও ভারত শাসনতান্ত্রিক ইতিহাসে 1935 সালে যে ভারত শাসন আইন যে গুরুত্বকে কোনোভাবেই কিন্তু অস্বীকার করা যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের ভারতের ইতিহাসে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো গণপরিষদের সদস্যদের স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে উৎসাহিত করেছিল হলো এই ভারত শাসন আইন। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।